সময়ের আয়নায় নিবেদনে ভাগীরথী টিভি, এ ডিজিটাল চ্যানেল অফ স্টুডিও হারমোনি। অনুষ্ঠান পরিকল্পনা ও সংযোজনায় শ্রী অভিরূপ বিশ্বাস, ভিডিওগ্রাফি ও এডিটিং বর্ণিমো ব্যানার্জি, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনায় শ্রী শুভময় ব্যানার্জি। সময়ের আয়নায় আজকে এই ভাগীরথী টিভির স্টুডিওতে আসতে পারবো এরকমই আমার ভরসা ছিল না সকাল থেকে। বুঝতেই পাচ্ছেন যে একটা আবহাওয়ার পট পরিবর্তন হচ্ছে, শীতকাল পেরিয়ে এলাম, বসন্তকালে ঢুকছে প্রকৃতি, সেইখানে নিত্য নতুন রোগের প্রাদুর্ভাব এবং সেইভাবে আমরাও প্রত্যেকে, আমি এবং যে কোনো শিল্পী যারা স্টুডিওতে আসবেন, আক্রান্ত হচ্ছি এবং অসুস্থতায় ভুগছি। কারণ প্রকৃতির ভারসাম্য যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে, তাতে আগামী দিনে মানুষের অসুস্থতা বাড়বে তো বলা বাহুল্য, তবুও আসতে হলো। সামনে গ্রীষ্ম আসছে, আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি, কিন্তু বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে যে গ্লোবাল বয়লিং, এবারে সেই টার্মটি আসতে চলেছে। ফলে কি অবস্থা আমরা যাব জানি না। তো আজকে আমরা এসে পড়েছি, কারণ বিরতি দিলে দর্শক সাধারণ যারা এই অনুষ্ঠানটির অপেক্ষায় থাকেন, তাদের পক্ষে একটু বিরক্তির কারণ হয়। তো আমি ভাগীরথীর টিভির পক্ষ থেকে আমি অভিরূপ বিশ্বাস আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সাথে যিনি আছেন আজকে, আমরা কোকোনাট স্কাল্পচার, আর কি আমরা স্কাল্পচার মানেই তো খানিকটা স্থাপত্য বুঝি, কিন্তু এই যে কোকোনাট স্কাল্পচার অর্থাৎ আপনারা প্রত্যেকেই ধরতে পারছেন যে নারকোল নিয়ে যে কাজ, কিন্তু এই যে নারকোল বহুল যে রাজ্যগুলি, অর্থাৎ কেরালা বলুন কি পাশাপাশি তামিলনাড়ু, সেখানেও কিন্তু এই কোকোনাট স্কাল্পচার নিয়ে কাজ বড় একটা হয়নি। আজকে আমাদের কাছে খুবই আনন্দের খবর যে আমাদেরই বহরমপুরের মানুষ, এই জেলার মানুষ সারা ভারতবর্ষব্যাপী তার এই যে নারকোলের স্থাপত্য সেই নিয়ে হাস্ক অ্যান্ড সেলস, আর কি মূলত এইটার ওপরই কাজ। সেটা তো আমরা বিস্তারিত শিল্পীর কাছেই শুনবো। তো চিন্ময়দাকে আজকে আমরা ভাগীরথী টিভিতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। চিন্ময়দা, ভাগীরথী টিভির পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ জানাই, তুমি আমাদের সময় দিয়েছো। এটা আমি যেটা শুনছিলাম যে তোমাদের বোধহয় স্বাধীনতার আগেই তোমরা এইদিকে এসেছো, মানে মুক্তাগাছা স্টেটে তোমার বাবা চাকরি করতেন, সর্বশ্রী তারকচন্দ্র কর এবং জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরীর এস্টেট, অর্থাৎ মুক্তাগাছা এস্টেট, সেটা হচ্ছে ময়মনসিংহ। সেইখানে কিন্তু ওনার এই কোকোনাট স্কাল্পচার নিয়ে প্রথম উনি কাজ করেন। ওই এস্টেটে থাকতেই কিন্তু উনি এই কাজের শুরু করেন, যেটা ভারতবর্ষব্যাপী, কিন্তু ভারতবর্ষব্যাপী আমাকে এটা অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বলতে হচ্ছে যে ভারতবর্ষব্যাপী চিন্ময়দার যে কাজ, সেই কাজ ছড়িয়ে গেছে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে তখন উনি মাধ্যমিক পাশও করেননি। সেই সময় ওর যে স্কাল্পচারের কাজ, স্থাপত্যের কাজ, সেটা ইন্ডিয়ান মিউজিয়ামে স্থান পেয়েছিল। আসলে আমার জন্ম ময়মনসিংহে, বাংলাদেশ, মুক্তাগাছায় আমাদের বাড়ি ছিল। আমার বাবা শ্রী তারকচন্দ্র কর মুক্তাগাছা স্টেটে চাকরি করতেন। তখন ওখানে রাজা বাহাদুর ছিলেন, জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী, ওনাদের অনেক অবদান। কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে ওনাদের একটা যোগাযোগ ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু ওনাদের বাড়িতে গিয়েছেন। একটা কালচারাল ফ্যামিলি, এবং সেখানে একটা রিভলভিং স্টেজ ছিল সেই সময়। আমার বাবা ওখানে নাটক করতেন এবং বিভিন্ন আর্টের ওপর কাজ করতেন। তো উনি বাবাকে এই সমস্ত কাজে এনকারেজ করতেন। তো যাই হোক, সেখানে বাবা এইগুলো নিয়ে পেয়েছিল, মানে এই কাজের একটা উৎসাহ পেয়েছিল। তো আমরা 61-এ উনি এখানে চলে আসেন, এই মানে আমাদের এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে 61-এ পরে। হ্যাঁ, 61-এ আমার জন্ম। আমি তখন 1.5 মাসের এই মার কোলে এখানেই আসি। তো কালীতলা দিয়ারে ওনাদের একটা স্টেট ছিল,
সেইখানে একটা কাচারি বাড়ি ছিল, সেইখানে আমরা এসে উঠি। উনি তখন ইয়েতে চলে গেছিলেন, মানে কলকাতায় চলে গেছিলেন। আমার বাবাকে বললেন তোমরা ওখানে দেখো জায়গা কেমন, পরে আমরা ওখানে দরকার হলে ওখানে আমরা বাড়িঘর করে থাকবো। মানে এখানে এসে ওনার কাজটা ফ্লারিশ করলো কিভাবে? এখানে এসে বাবা প্রফেশনালি কাজটাকে নেয়নি, বাংলাদেশে প্রফেশনালি করেছিল। এখানে এসে বাবা ইনহেরিট করলে তুমি? আমি করেছি। আমি ওই আমি ছোটবেলা থেকেই দেখতাম বাবার কাছে এই কাজ, দেখতে দেখতেই আমার মধ্যে একটা শেকড়গজি ছিল। কবে কখন শিখেছি বলতে পারবো না। বাবা ওই সেইভাবে আমাকে শেখায়নি, হাতে ধরে যে প্রথাগত দেখতে দেখতেই শিখে গেছি। বাবা বিভিন্ন মাধ্যমে কাজ করতেন, পেন্টিংস করতেন, স্কাল্পচার করতেন, এইগুলো দেখতে দেখতেই শিখে গেছি। তারপরে হয়তো বাবা দেখিয়েছে মাঝে মাঝে করার পরে, এবং করতে 91-তে তোমার স্টেট 91-এ আমি স্টেট অ্যাওয়ার্ড পাই। আমি স্টেট অ্যাওয়ার্ড পাই এবং আমার অনেক প্রদর্শনী হয় কলকাতায় বা কলকাতার বাইরে। শুধু প্রদর্শনী না, সারা বাংলাব্যাপী প্রায় 108টা স্টলে, মঞ্জুষা স্টলে তোমার জিনিস, হ্যাঁ মঞ্জুষা আমার কাছ থেকে এগুলো পারচেস করে নিত। হ্যাঁ হয়েছে বিভিন্ন রকম মডেল, ফোকের ওপরই বেশি করতাম তখন। 2006-এ আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, 2001-এ আমি ন্যাশনাল মেরিট পাই, আর 2006 অন্ধ্রপ্রদেশ থেকে আমি একটা অ্যাওয়ার্ড পাই। আমি 2006-এর আগে চলে যাব। এই তোমার একের পর হচ্ছে বোধহয় তোমার গোয়া ইন্টারন্যাশনাল একটা এক্সিবিশন কনফারেন্স হয়েছিল। এইখানে কিন্তু তোমার কাছে আমাকে একটু শুনতে হবে আর কি, যে কি চমকপ্রদ কাহিনী তোমার সাথে আমার আলোচনা হচ্ছিল, যে কিভাবে তুমি সেই এক্সিবিশনে গিয়ে প্রায় বিবেকানন্দ শিকাগো গিয়ে পৌঁছানোর মতো একটা ব্যাপার ছিল আর কি। খুব প্রতিকূল পরিস্থিতি সেই সময়, আমার অর্ডারটা বন্ধ হয়ে গেছিল মঞ্জুষার কোনো একটা কারণে। তো যাই হোক, তো আমি তখন বহরমপুরে চলে এসেছি, তো আমার বিয়েটাও হয়ে গেছে, কিন্তু সেই সময় আমার খুব প্রতিকূল পরিস্থিতি, আমার অর্ডারটা বন্ধ হয়ে গেছে। তো আমার গোর্কি সদনে একটা অনুষ্ঠান, একক প্রদর্শনী হয়েছিল, তো সেটা কোকোনাট বোর্ডের চেয়ারম্যান দেখেছিলেন। দেখে উনি কলকাতায় আমাকে ডেকে পাঠান, বলেন যে আপনি কয়েকটা মডেল নিয়ে আসুন আমাদের অফিসে, যোধপুরে আমাদের অফিস। তো সেখানে গেলাম, সেখানে উনি বেশ কয়েকটি ছবি তুললেন আমাকে নিয়ে। তারপর বললেন গোয়াতে আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হচ্ছে, সেখানে 18টা দেশ আসছে, তো আপনাকে আমরা সেখানে ইনভাইট করছি। একটা 900 টাকা একটা এন্ট্রি ফি দিতে হবে আপনাকে, তো তারপরে আমাদের দায়িত্ব আপনি ওখানে পৌঁছলে। সেই 900 টাকাটা জোগাড় করা তখন আমার পক্ষে খুব কঠিন ব্যাপার ছিল। যাই হোক, আমার মিসেস মৌসুমী রায়কর আমাকে, মানে মৌসুমী রায়কর না থাকলে আমি হয়তো এই জায়গাটায় আসতে পারতাম না, ওই সেই 900 টাকাটা জোগাড় করে দেয় এবং সেই এন্ট্রি ফিটা আমি দিই। এবং তোমার বাবা, তোমার শ্বশুরমশাই, এবং আমার বাবা আমার শ্বশুরমশাই দুজনেই খুব হেল্প করেন। সেখানে আমি যাই, যাওয়ার পর আমার প্রচুর দামে সেই মডেলগুলো বিক্রি হয়। আমি প্রায় 12টা মডেল নিয়ে গেছিলাম, সব ফরেনাররাই কিনে নিয়েছিল। হ্যাঁ, এবং তোমার পোশাক সংগ্রহের কথাটাও শুনতে চাই আর কি। পোশাক সংগ্রহের কথা, এটা খুব হাসির ব্যাপার, পরে যেতে হবে আমাকে ওখান থেকে ডিরেক্টর বললো যে আপনাকে কোট প্যান্ট টাই পরে ঢুকতে হবে। আমার কোট নেই, হ্যাঁ, তো তখন আর কোথায় কোট পাবো? একটা কোট বানাতে, একটা স্যুট বানাতে গেলে 3,000 3,500 টাকার দরকার। তো আমার এক বন্ধু বললো যে তোকে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি, তো নেভি ব্লু প্যান্ট, সাদা জামা, জুতো, এগুলো আছে। বললো কোট আমি একটা কিনে দিচ্ছি 50টা টাকা নিয়ে। 50টা টাকা নিয়ে কোটের ওখানেই গেলাম, কোটের জজ কোটের এই ফৌজদারি কোটের ওখান থেকে ও আমাকে একটা কোট কিনে দিল, বাংলাদেশি কোটগুলো। সেই কোটটা আমি এখনও রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। বোতামগুলো পাল্টে সেটাকে ড্রাই ওয়াশে দেওয়া হলো। যাই হোক, সেটা আমার গলায় বেশ গায়ে ফিটিংস করে গেল। তো সেই কোট প্যান্টের একটা হয়েছিল। এবং শুধু তো তাই নয়, তুমি গোয়াতে পৌঁছে তোমার কেবলই মাথায় দুশ্চিন্তা ঘুরছে যে আমি যেই 500-700 টাকা ধার করেছি, আমি কিভাবে সেটাকে আমি ব্যাক করব। হ্যাঁ, সেইটা বাবার কাছ থেকে ধার নিয়েছিলাম, একটা এক্সিবিশনে আমি যাব, শ্বশুরমশাই দিয়েছিলেন। তারপর আমার সাইকেলটাও আমি বিক্রি করেছিলাম, নতুন একটা সাইকেল, সেটা বিক্রি না করলে আমার যাওয়া হতো না আর কি। যাই হোক, তো এইগুলো মাথায় ঘুরছিল। 2 দিনের কনফারেন্স। প্রথম দিন কিন্তু পুরো ফোকাসটাই আমার দিকে, সব মানে যত ক্যামেরা, পেপার, সমস্ত কিছুই আমার দিকে। তাহলে হবে কি, আমার মাথায় কিন্তু ওই সাইকেল, বাবার কাছ থেকে ধার নিয়েছে 2,000 টাকা, শ্বশুরমশাই দিয়েছেন সেই টাকাটা, এগুলো সব ফেরত দিতে হবে। শেষে 45,000 টাকার বাণিজ্য করে ফেললে। শেষ বেলায় আমার 45,000 টাকার মডেল বিক্রি হলো।
আমি আনন্দ করতে করতে বাড়িতে এলাম। বাড়িতে এসে বাবার টাকাটা আগে দিলাম, বাবার ধার কোনোদিন শোধ করিনি, শুধু নিয়েই গেছি। তো বাবার টাকাটা, হ্যাঁ হ্যাঁ, টাকাটা দেওয়ার সময় বাবা বলেছিল তুই সবই শোধ দিয়েছিস, এটাও শোধ দিবি। তো বাবা বলে তুই কী করে শোধ দিলি? আমার কেন, আমার এক্সিবিশনে বিক্রি হয়েছিল। তো বাবাকে শোধ দিলাম, শ্বশুরমশাইয়ের টাকাটা দিয়ে এলাম, উনি কিছুতেই নেবেন না। বললাম না, এটা নিতেই হবে। সাইকেলটা কিনলাম, কিনে বাড়ি গেলাম, সাইকেলটা চালিয়ে বাড়ি গেলাম। গিন্নিকে বললাম যে সাইকেলটা আমি বিক্রি করে গেছিলাম। তো আমার মিসেস বললো তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছি সাইকেলটা তুমি কিছু করে গেছিলে। যাই হোক চিন্ময়দা, খুব বেশি সময় নেব না এটা নিয়ে। আমাদের তুমি অনেকগুলি পুরস্কার কিন্তু পকটস্থ করেছো, স্টেট অ্যাওয়ার্ড আর কি, এবং তার সাথে তোমার যেটা বিষয়, এই ব্যাপারে আমার একটা কথা আছে, আমি পুরস্কারের পেছনে কিন্তু কোনোদিন ছুটি দৌড়নি আর কি, স্বাভাবিক স্বীকৃতি এসেছে, কাজ করে গেছি, তার ঈশ্বরের কৃপায় স্বাভাবিক স্বীকৃতি পেয়েছে। যে পুরস্কার পেতে হবে এটা দিয়ে বা এই রকম মানসিকতা আমার ছিল না। আমি আনন্দে কাজ করে গেছি, সেই কাজ মানুষের ভালো লেগেছে। আমি গোটা ভারতবর্ষের বিভিন্ন এবার তুমি গোয়া ধরেই বলো যে কি কি মডেল সেখানে তুমি ডিসপ্লে করলে, কি কোন ধরনের ভারতীয় কোনো মডেল, দেবদেবীর মডেল, না আরও বিদেশেও তার সাথে যুক্ত? গোয়াতে আমাদের ইন্ডিয়ান আর্টের উপর আমি গণেশ ছিল, আমার মাদার টেরেসা ছিল, গৌতম বুদ্ধ ছিল, বিভিন্ন ফোকের উপর কিছু মডেল ছিল, এইগুলোই বেশি ছিল। আচ্ছা, এই সমস্ত জিনিস তুমি নিয়ে গেলে? হ্যাঁ, নিয়ে গেলাম। তো ব্যাপার হচ্ছে যে কেবল কোকোনাট নিয়ে তো কথা বললে চলবে না, বা নারকোল নিয়ে, আমাদের দু একটি মডেলও কিন্তু তোমার কাছে দেখতে পাই আজকে। খুব খুব স্বল্প পরিসরে একটা দুটোই স্টুডিওতে আনতে পেরেছেন। হয়তো তোমার বাড়িতে নিয়ে গিয়ে যদি আমরা ব্যাপারটা তুলতে পারতাম তাহলে অনেকগুলি সংগ্রহ আমরা দেখাতে পারতাম। একটি সংগ্রহ অন্তত তোমার কাছে আমরা দেখে নেব আর কি। গণেশ মূর্তিটার সম্পর্কে আমি, এত সূক্ষ্ম কাজ, দর্শক সাধারণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি নিখুঁত কাজ। এটাতে কি কার্ভিং কাজ বলি আমরা? হ্যাঁ, কোকোনাট কার্ভিং। কোকোনাট কার্ভিং আর অ্যাকচুয়ালি আমার গণেশ আছে, নারকেল আছে ওখানে দুটো আস্ত নারকেল আছে, আর বাকি যে হাত বা অর্নামেন্টগুলো করা হয়েছে সেগুলো নারকেলের ছোবড়াকে মোল্ড করে অ্যাডিসিভ দিয়ে। তুমি হাস্ক আর নেলের ব্যাপারটা একটু বলো। যে হাক্স হচ্ছে নারকেলের গায়ে যে ছোবড়াটা, সেটাকে আমরা বলছি হাক্স। আর ভেতরে যে মালাটা সেই মালাটাকে আমরা বলছি সেল দিয়ে বিভিন্ন রকম অর্নামেন্ট। আমি এখন আমার টাইম টু টাইম আমার বাড়িতে বা বিভিন্ন জায়গায় ওয়ার্কশপে আমি যাই, সেল দিয়ে ইদানিং বিভিন্ন রকমের অর্নামেন্ট আমি শেখাচ্ছি, যেগুলো মেয়েরা ব্যবহার করছে এখন। বিভিন্ন রকমের অর্নামেন্ট সেলের গলার হার, সেলের ক্লিপ, সেলের কানের দুল, সেলের লকেট, এইগুলো। আর হাক্সের ওপরে মডেল, বিভিন্ন ধরনের মডেল হচ্ছে। কমপ্লিট মডেল বলতে গৌতম বুদ্ধ, গণেশ। খুব ভালো, আমরা এই সুযোগে না গৌতম বুদ্ধর মূর্তিটা একটু দেখে নেব। দেখুন দর্শক, যে কি অসাধারণ নৈপুণ্য দিয়ে এটি তৈরি করা হয়েছে। কত মনোযোগী হতে হয় একটা শিল্পীকে, যেটা আমাদের বলার ব্যাপার। যে চিন্ময়দাকে নিয়ে আমাদের কলকাতার পত্রপত্রিকাতেও ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে, তার ছবি দিয়ে অনেক প্রতিবেদন বেরিয়েছে। কিন্তু এই যে একটা বহরমপুরের মানুষ পুরোপুরি ডমিনেট করছেন সারা ভারতবর্ষব্যাপী, কোকোনাট বোর্ডের তুমি, আমি বর্তমানে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড আর ডেভেলপমেন্ট কমিশন, কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর ডেভেলপমেন্ট কমিশন মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই দুটি দপ্তরে কাজ করছি, ওদের ওয়ার্কশপ করছি, এবং ওদের বাইরে যেখানে এক্সিবিশন হচ্ছে আমি যাচ্ছি, ইনভাইট করছে আমাকে। কি অভিজ্ঞতা সারা ভারতবর্ষ যে ওয়ার্কশপ করছো, আসছে মানে? হ্যাঁ, প্রচুর মেয়েরা, ছেলে মেয়েরা তারা কি জীবিকার কথা ভেবে আসছে না নতুন একটা শিল্প তারা শিখবে? যেমন আমি ত্রিপুরায় গেছিলাম শেখাতে বেশ কয়েক বছর আগে। ত্রিপুরায় আমার 1 মাসের একটা ওয়ার্কশপ হয়েছিল, কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডে অ্যারেঞ্জ করেছিল। সেইখানে 15 জন মেয়ে আমার কাছে শিখেছিল। আমি চলে আসার পর 3 মাস পর আমার 2জন ছাত্রী আমাকে ফোন করেছে যে স্যার, আমরা আপনার কাছে কাজ শিখে আমরা জাপানে এসেছি, শেখাতে এসেছি জাপানে। এটা তো আমার বিশাল পাওয়া, এটা বিশাল পাওয়া আর কি। আর আমার বিভিন্ন মুর্শিদাবাদেও আমার অনেক ছাত্রছাত্রী আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রী আছে, তারা কাজ করছে, অর্ডার ধরছে, কাজ করছে। এটাই ভালো। মানে মোটামুটি এই শিল্পে তুমি অপ্রতিদ্বন্দ্বী বলা যায় আর কি। অপ্রতিদ্বন্দ্বী আমি নিজেকে কখনোই বলবো না। আমি ভালোবেসে, কারোর কাজ কি চোখে পড়ে? মানে অনেকে ভালো কাজ করছে, আমি কাউকে ছোট করবো না। হ্যাঁ, অনেকেই আছে কাজ করার চেষ্টা করছে, ভালো কাজ করছে। তবে আমি একদম অন্যরকম চিন্তা ভাবনায় কাজটা করি।
তবে আমি শেষ কথা, এই কথাটা আমি কখনোই বলবো না, এটা আমি বলতে পারি না। আচ্ছা, না আমি সেটাও আমি বলতে চাইছি না, আমি বলছি যে তোমার মানে কাজের ব্যাপারে অন্যের গ্রহণযোগ্যতার নিরিখে আমি বিচার করছি। রবীন্দ্রনাথ করেছো কখন? হ্যাঁ, রবীন্দ্রনাথ করেছি। রবীন্দ্রনাথ আমি অনেকগুলো বানিয়েছি। তার মধ্যে লাস্ট একটা রবীন্দ্রনাথ আমার বাড়িতে আছে, ওটা হয়ে গেছে, একটু সামান্য কাজ আছে। মানে আবক্ষ? হ্যাঁ, আবক্ষ মূর্তি। আর আমি বিগত আগে দুটো রবীন্দ্রনাথ বানিয়েছিলাম, বিক্রি হয়ে গেছে সেই রবীন্দ্রনাথ দুটো। আর আমি রিসেন্ট একটা সরস্বতী করছি, সামনে সরস্বতী পুজো, তুমি আমার বাড়িতে গেলে দেখতে পাবে। সরস্বতীটা কমপ্লিট হয়ে গেছে, ফুল ফিগার সরস্বতীটা, অজন্তা স্টাইল। ফুল ফিগার? ফুল ফিগার। হ্যাঁ, মানে উনি কি পুজো পাবেন নাকি না এমনি? না, পুজো তো করতে নেই, পুজো তো করতে নেই, এমনি মৃত্তিকা ইয়েতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হবে। তো সেটা আমি ওই প্যাটি স্টাইলটা বানাতে দিয়েছি তোমাদের ওখানে আর্ট গ্যালারিতে, ওটাই বসাবো, 2-1 দিনের মধ্যেই বসিয়ে দেবো, হয়ে গেছে। আর একটা বানিয়েছি, একটা হনুমানজি বানিয়েছি, কমপ্লিট মূর্তি হনুমানজি। আর একটা অ্যাটলাস বানিয়েছি। মানে এই সময়ের প্রেক্ষিতে তো হনুমানের চাহিদা নিশ্চয়ই খুবই বাড়বে। না, অনেকগুলো হনুমান বানিয়ে না, সেটা আমি সেই রকম কোনো মনোভাব নিয়ে বানাইনি। হনুমানের মুখ বা হনুমানের ছোট মূর্তি এর আগেও বানিয়েছি, খুব ভালো আসে। কিন্তু আমি চিন্তা করলাম যে কমপ্লিট হনুমানজির বড় মূর্তি, এরকম বড় যদি বানানো যায়, তারপর ওই সব নারকেলে কিন্তু হয় না। যে তুমি আমায় একটা নারকেল দিলে, দিয়ে বললে যে এটাতে একটা হনুমানজি বানিয়ে দিতে হবে, তা কিন্তু হবে না। নারকেলটার গঠন, সাইজ বা নারকেলটার হবে কিনা, ওই ধরনের মূর্তি। হ্যাঁ, একটা নারকেল পেলে তুমি কি করবে? একটা নারকেল ধরো, আমি একটা নারকেল পেলাম লম্বা, তুমি একটা নারকেল দিলে, সেটাকে একটা ওয়াল হ্যাঙ্গিং বা একটা ট্রাইবালের মুখ বানাতে হবে। আমি তখন নারকেলটার সামনের দিকটা, কোন দিকটা ফ্রন্ট হবে সে বেছে নিলাম। বেছে নেওয়ার পর পেছন থেকে ফুটো করে শ্বাস জলটা আমি বার করে নিলাম। শ্বাস জল বার করার কিছুই না, পেছনে ওই বাটালি দিয়ে ফুটো করে, আমার ছুরি আছে বিভিন্ন রকম, সেটা দিয়ে শ্বাসটা বার করে নিলাম, জলটা বার করে নিলাম। 5 মিনিটের ব্যাপার এটা। তারপর নারকেলের যে সবুজ রঙের শুকনো নারকেল কিন্তু দরকার, কাঁচা নারকেলে কিন্তু হবে না। একদম ড্রাই কোকোনাট, 1 বছরের যদি সিজন হয় তাহলে আরও ভালো হয়। সেই শুকনো নারকেলটা ওপরের খোসাটা, সবুজ রঙের খোসাটা তুলে ফেলে দিয়ে, তারপর ডিজাইন করে, মানে ড্রয়িং করে, ড্রয়িংটা মাস্ট, ড্রয়িংটা কিন্তু থাকে না, মুছে যায় ছুরি দিয়ে কাটতে কাটতে, কল্পনায় ড্রয়িংটা রাখতে হয়। ড্রয়িং করে নিলাম। মানে কাজের সময় তোমার অন্য লোকের অ্যাসিস্ট্যান্স দরকার হয়? অ্যাসিস্ট্যান্ট আমার ছাত্রছাত্রীরা আছে, তারা যোগান দেয়। ভারী যদি কোনো বড় অর্ডার যদি পাই, তখন তাদের হেল্প নিই, ওদেরকে বলি তোমরা আমার সঙ্গে কাজ করো, ওদেরকেও আমি ইয়ে করে দিই। যেমন বেশ গত 2 বছর আগে আমার প্রায় 15 জন ছাত্রী একটা অর্ডার ধরেছিল, ওরা নিজেরাই ধরেছিল, 50 পিস হাতি। বাবা, 50 পিস হাতি। ওরা এসে বলছে, স্যার আমরা একটা কাজ করেছি, একটা অন্যায় কাজ। কি অন্যায় কাজ? আমরা একটা অর্ডার, কোনো অন্যায় কাজ না, খুব ভালো, কত পিস? 50 পিস। বলে স্যার আপনাকে একটু হেল্প করতে হবে। আমরা নিশ্চয়ই, তোমরা করো, চাহিদা অনুযায়ী যোগানও পাওয়া যায়। হ্যাঁ, ওরা করলো। আমি 2 দিন গিয়ে ওই 1 মাস 2 মাস টাইম নিল ওরা, 2 মাসে ওরা অর্ডারটা তুলে দিল। আমি বেশ কয়েকবার গিয়ে দেখে এটাকে দিয়েছি ফুল টুল। ওরা কিন্তু আমাকে টাকা দিতে এসেছিল, আমি কিন্তু টাকাটা নিইনি। আমি বললাম না, এটা আমার নয়, এটা তোমাদের। না, শুধু দর্শক অন্য কোনোভাবে নেবেন না, এটাকে রাজনৈতিকভাবে নিলে ভুল করা হবে। এই যে গত 22 তারিখে যে অযোধ্যায় যে রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো আর কি, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে আনন্দিত হয়েছি এই কারণ এর যদি দীর্ঘ ইতিহাস পড়া যায় তাহলে দেখা যাবে যে অযোধ্যায় কতবার রাম মন্দির হয়েছে আর কতবার সেটি ধূলিসাৎ হয়েছে। তো আমি চিন্ময়দাকে বলবো, অন্তত কারোর চাহিদা মাথায় না রেখেও যদি রাম সীতার মূর্তি একটা করা যায়, তাহলে সব মানুষই সেটি দেখতে পাবে। এটা কোনো রাজনৈতিক বিচার করে বলছি না। গড, রাম তো আমাদের ভগবান, সেটা বানানো যেতেই পারে, তার মধ্যে রাজনীতি কেন ঢুকবে? সেটা আমরা তো রামকে ভগবান বলি। এখন সেই ধরনের মূর্তি বানাতে গেলে যে ইনভেস্টমেন্টটা দরকার, সেটা যদি অর্ডারই হয়, হ্যাঁ, সেটা ধরো একটা রাম সীতা বানাতে গেলে আমাকে অন্তত মাস 3 সময় নিতে হবে, তার কম হবে না। হ্যাঁ, তো সেইটা সেই রকম দাম না পেলে বা সেই রকমই না পেলে তো হবে না। আমি দুর্গা বানিয়েছি 2006-এ, 6 ফুটের একটা দুর্গা বানিয়েছিলাম বাবুলবোনাতে প্রদর্শিত হয়েছে। সবটা নিয়ে না, দুর্গা আমি মহিষাসুর মর্দিনী, দুর্গা অসুর সিংহ, এই 3টে বানিয়েছিলাম টোটালি নারকেল দিয়ে, তাতে 1 ফোঁটাও মাটি ছিল না, টোটালি নারকেল দিয়ে। হ্যাঁ, সেখানে প্রদর্শিত হয়েছিল।
এবং ছোট দুর্গা আমি বানিয়েছি তারপর বাড়িতে। কি সেটি তোমার কাছে ফেরত আসে না সেইটা ওরা? না ওরা ফেরত, ওরা আমাকে একটা অনারিয়াম দিয়েছিল 4 দিনের 5 দিনের জন্য। কোথাও না কোথাও সেটা আছে। হ্যাঁ, আর ছোট দুর্গা আমি বানিয়েছি, ছোট আমার অর্ডার আছে দুর্গার, ছোট দুর্গা বানিয়েছি বাড়িতে আছে। দুর্গা আমি বেশ কয়েকটাই বানিয়েছিলাম, সেগুলো চলে গেছে, এক্সপোর্টাররা নিয়ে গেছে। দিল্লিতেও আমার বেশ কিছু এক্সপোর্টার আছে, ওরা আসে আমার কাছে নিয়ে যায়। আর বহরমপুরে স্পেশালি কি কিছু করার ইচ্ছে, মানে তোমার উত্তরাধিকার কিভাবে তৈরি হবে? বহরমপুরে আমাকে সত্যি কথা বলতে কি, আমি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম তখন আমাকে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড 1 কোটি টাকা স্যাংশন করেছিল স্কুল করার জন্য। আচ্ছা, সেটা সাবসিডি ছিল 25,000 টাকা, সরি 25 লাখ টাকা সাবসিডি। দারুণ ব্যাপার। ডিএমএফ তখন নিয়েছে, মনোজ পন্থ ছিল এখানে, মনোজ পন্থের সঙ্গে আমি মিটিং করলাম, আমাকে জায়গা দেবে বললো ইয়েতে, ওই তোমার ওই আনন্দবাজার যে তার পেছনে জায়গা দেখলাম কাশিম বাজারে। তো ওরা বললো যে যদি কোকোনাট বোর্ড আপনাকে টাকা দেয় তাহলে আমরা জায়গাটা দেবো, একটা চিঠি আনতে হবে। আমি জানালাম, ওরা অলরেডি চিঠি করে দিল ডিএমকে, আপনারা জায়গা দিন আমরা দেবো। কিন্তু সেই জায়গাটা আমি পেলাম না। পরে আমাকে একটা দোকান দিতে চান, আমি দোকান নিয়ে আমি কি করব? দোকান আমার কোনো প্রয়োজন নেই, আমার 6-7 কাঠা জায়গার দরকার ছিল। যাই হোক, আমি বাড়িতেই স্কুল করেছি, আমার বাড়ি ন্যাশনাল স্কুল অফ কোকোনাট স্কাল্পচার, সেখানে টাইম টু টাইম ওয়ার্কশপ হয় গভর্নমেন্টের, সেখানে যে কেউই শিখতে পারে, কোনো অসুবিধে নেই। যাই হোক, আজকে আমরা নারকোলের হাল হকিকত, আমরা তো কেবল পেট পুড়ে জল খেতে আর শ্বাস খেতে আর নাড়ু খেতেই অভ্যস্ত। তো নারকোল দিয়ে যে এরকম একটা অনিন্দ সুন্দর শিল্প গড়ে তোলা যায়, সেটা তো আমি জানি। চিন্ময়দার আরেকটি পরিচিতি কিন্তু আমাদের দেওয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে চিন্ময়দাকে চিনতাম কিন্তু সঙ্গীত শিল্পী হিসেবে। চিন্ময়দা, আজকের আমাদের এই এপিসোড শেষ হওয়ার মুখে একটু তোমার গান দিয়ে শেষ করবো আর কি। তুমি নজরুল গীতিটাই বোধহয় আমি ভজন, নজরুল গীতি, খেয়াল, ঠুমরি সবই গাই। আমি একটা সরস্বতী স্তোত্র করছি। ওকে, ঠিক আছে। তো গলার অবস্থা কিন্তু আমারও খুব খারাপ, ভুগছি গলা নিয়ে। না, আমরা রিপ্রেজেন্টেশনটাই চাইছি, করো। খুব ভালো হবে না, চেষ্টা করছি। শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্প শোভিতা, শ্বেতাম্বরা ধরণীতা, শ্বেত গন্ধানুলেপনা, শ্বেতাস্ক শুভ্রহস্তা চ, শ্বেত চন্দন চোরিচিতা, সরস্বতী মহাদেবী বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। কয়েকদিনের মধ্যেই সরস্বতী পুজো আমাদের সামনে আসছে, তার আগেই ক্ষেত্র তৈরি হয়ে গেল সরস্বতী বন্দনার মধ্যে দিয়ে। আজকের যে আমাদের কোকোনাট স্কাল্পচারের ওপর যে আলোচনা, সেটি আমরা এখানেই শেষ করব। ভাগীরথী টিভির পক্ষ থেকে চিন্ময়দাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এমন একটি অনুষ্ঠানে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আমিও সবাইকে, আমাকে যে এই ডেকে এনে এইভাবে আমার সাক্ষাৎকার নিয়ে আমাকে সম্মানিত করা হলো, তার জন্য ভাগীরথীর সমস্ত তোমরা যারা আছো তাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা দেখছেন দর্শকরা তাদেরকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। সময়ের আয়নায় নিবেদনে ভাগীরথী টিভি, এ ডিজিটাল চ্যানেল অফ স্টুডিও হারমোনি। অনুষ্ঠান পরিকল্পনা ও সংযোজনায় শ্রী অভিরূপ বিশ্বাস।
ভিডিওগ্রাফি ও এডিটিং বর্ণিম ব্যানার্জি, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনায় শ্রী শুভময় ব্যানার্জি। সময়ের আয়নায়